আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সাফিক্স প্রিফিক্স থেকে একবারে সম্পূর্ণ আলাদা রকমের এবং মজার একটি ক্লাস পেতে চাইলে সময় নিয়ে এখনই খাতা কলম নিয়ে বসে পড়তে পারো, কারণ এই ক্লাসটি হতে যাচ্ছে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস সাফিক্স এবং প্রিফিক্স থেকে। তো চলো শুরু করা যাক। আমরা এইখানে একটি সাফিক্স প্রিফিক্স এর অংশ দিয়ে রেখেছি, আমাদের যেগুলো এসএসসি এবং নবম এবং দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটি এটি কিন্তু ক্লাস 8-এও রয়েছে। তো এখন আমরা একটু বুঝবো যে কিভাবে আমরা এই সাফিক্স প্রিফিক্সকে খুব সহজেই করে ফেলতে পারি। সাকসেস ইন লাইফ, আমরা এই যে গল্প আকারে বা একটি টেক্সট রয়েছে, এই টেক্সটটিকে অবশ্যই বাংলা অর্থ সহ করে দেখানোর চেষ্টা করব। সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা, জীবনে সফলতা ডিপেন্ডস অন, ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা, আর ডিপেন্ড শব্দটির সাথে অবশ্যই একটি অন নামক প্রিপোজিশন বেশিরভাগ ক্ষেত্রে থাকে। তো ডিপেন্ড অন শব্দের অর্থ হচ্ছে কি নির্ভর করা। তো জীবনে সফলতা নির্ভর করে, আর এস যুক্ত হওয়ার কারণ এটি কিন্তু ভার্ব, আর সাবজেক্ট যখন একটি বাক্যের অর্থাৎ বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। যাই হোক, এদিকে বেশি যাচ্ছি না, আমাদের মূল কাজটায় আমরা যাচ্ছি। জীবনে সফলতা নির্ভর করে দা অন দা প্রপার, অন মানে উপরে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রপার মানে হচ্ছে উপযুক্ত, আমাদের প্রথমে যেই একটি গ্যাপ রয়েছে এই নাম্বারে, যেখানে লেখা রয়েছে ইউটিলাইজ। আমাদের প্রশ্ন হচ্ছে প্রথমে আমরা যেই জিনিসটি জানবো সেটি হচ্ছে এই সাফিক্স প্রিফিক্সটি করার জন্য আমাদেরকে 8 প্রকার পার্টস অফ স্পিচ এর মধ্যে 4টি পার্টস অফ স্পিচ ভালো করে জেনে নিতে হবে। প্রথমটি হচ্ছে নাউন, তারপরেরটি হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই 4টি পার্টস অফ স্পিচ এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ এই 4টি পার্টস অফ স্পিচ দিয়েই আমরা এটি করব। আমরা যদি এটিকে একটি গেম ধরি, খেলা ধরি, যে সাফিক্স প্রিফিক্স, এই খেলার মধ্যে 4জন খেলোয়াড়ের প্রয়োজন হয়। সেটি হচ্ছে নাউন, আরেকটি হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং একটি অ্যাডভার্ব। তো প্রথমে আসি, আমরা এই যে ইউটিলাইজ শব্দটি রয়েছে, এখানে আমরা কি করব? ইউটিলাইজ শব্দটিকে এখন আমরা কোন কাজটি করব, কিভাবে করব, সেটি আমরা একটু বুঝি। এই যে ইউটিলাইজ শব্দটি রয়েছে, এর পূর্বে একটু আসি এবং পরে যাই। এই পরে দেখতে পাচ্ছি এখানে অব নামক একটি প্রেপোজিশন রয়েছে। তো সাফিক্স প্রিফিক্স করার জন্য আমরা একটি কৌশল প্রয়োগ করি। এই প্রেপোজিশন থেকে আরেকটি নিয়ম আলাদা করে শুরু হবে, সেটি আমরা একটু বুঝে নেই। এই যে প্রেপোজিশন, তাহলে এটা থেকে যদি আরেকটি নিয়ম শুরু হয়, আগেই কিন্তু মাথায় আছে 4টি পার্টস অফ স্পিচের দরকার। একটি নিয়ম যদি আলাদা করে থাকে তাহলে এটি আমি বাদ দিলাম। এখান থেকে আরেকটি নিয়ম যেহেতু শুরু হবে, তাহলে এর পূর্বে আমরা একটু আসি। এখানে একটি আর্টিকেল আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি প্রিপোজিশন ছিল, কিন্তু প্রিপোজিশনের পর আবার আর্টিকেল আছে। তো আর্টিকেল থেকেও কিন্তু আমরা একটি নিয়ম শুরু করতে পারি। প্রশ্ন হচ্ছে ব্যাপারটি কি রকম? এই যে আর্টিকেল রয়েছে, আর্টিকেলের কোথায় বসে আর্টিকেল? আমরা কিন্তু জানি আর্টিকেল বসে নাউনের পূর্বে। আর্টিকেল কোথায় বসে? নাউনের পূর্বে। তো এখন এই আর্টিকেলটার পর এখানে আমরা দুইটা শব্দ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে ইউটিলাইজ। এখন বলতে পারবে যে কিভাবে দুইটা শব্দ হলো, কারণ প্রপার এবং ইউটিলাইজের পরে তো আরো শব্দ আছে এই সেন্টেন্সের মধ্যে, যে অব আছে, টাইম আছে, কিন্তু আমি তো মাত্র বলেছিলাম যে অব প্রেপোজিশন, আর এটা থেকে আরেকটা নিয়ম শুরু হয়। সুতরাং আর্টিকেল থেকে একটি নিয়ম শুরু হয়, আবার প্রেপোজিশন থেকে আরেকটি নিয়ম শুরু হয়। তো আর্টিকেলের পরে অবশ্যই এইখানে দুইটা শব্দ আছে, কারণ এর পরে আরেকটি নিয়ম শুরু হতে যাচ্ছে। আমরা আগে বলেছি একটু সময় নিয়ে দেখলে এক ক্লাসের মধ্যেই মোটামুটি সাফিক্স প্রিফিক্সের অনেক কিছু জানা যাবে। তো এই যে ইউটিলাইজ শব্দটা আছে, যেহেতু আমরা বলেছিলাম দা কোথায় বসে, দা মানে হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেল কোথায় বসে? নাউনের পূর্বে। এখন এখানে একটি শব্দ রয়েছে, এটা হলো প্রপার, আর এই প্রপার শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রপার শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আমাদের কথা ছিল আর্টিকেল বসতে হবে নাউনের পূর্বে, তাহলে এই শব্দটি যদি অ্যাডজেক্টিভ হয়, আমাদের তো এইখানে কাজ নেই, আমাদের কাজ হচ্ছে এইখানে। তো এই ইউটিলাইজ শব্দটিকে আমাদেরকে নাউন বানিয়ে ফেলতে হবে। কারণ কি? কারণ আর্টিকেল অবশ্যই নাউনের পূর্বে বসবে। তো এখন
যেহেতু এটি একটি অ্যাডজেক্টিভ দেওয়াই আছে, তাহলে আমাদেরকে ইউটিলাইজকে নাউনে পরিণত করে নিতে হবে। আর এই সাফিক্স প্রিফিক্সে আমি বলছিলাম 4জন খেলোয়াড়ের কথা। সেই খেলোয়াড়গুলোর সাধারণ একটা গঠন হচ্ছে এইরকম: এর পূর্বে বসবে অ্যাডজেক্টিভ, এর পূর্বে বসবে অ্যাডভার্ব, এর পূর্বে বসবে ভার্ব। এটি সাধারণ একটি গঠন এই 4টা খেলোয়াড়ের। মানে সর্বডানে যদি বলি নাউন থাকবে, এর পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, যদি সবগুলো থাকে। না থাকলে তো আর কিছু করার নেই। তো এখন এখানে আমাদের আর্টিকেলের বসার কথা নাউনের পূর্বে, এখানে দুটি শব্দ আছে, এই শব্দটি অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে অবশ্যই নাউন বানাতে হবে। ইউটিলাইজের নাউন হচ্ছে এই যে এ নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউটিলাইজেশন। তো এই হচ্ছে প্রথম উত্তরটি। আমরা আশা করছি এই উত্তরটি আমরা বুঝতে পেরেছি। ইউটিলাইজেশন, ইউটিলাইজার নাউনই হচ্ছে ইউটিলাইজেশন। এখন যদি হিসেব করি, এই যে নাউন, আর নাউনের পূর্বে একটি শব্দ রয়েছে, সেটি হচ্ছে প্রপার, আর সেটি অ্যাডজেক্টিভ হওয়ার কথা। এটি অবশ্যই এখানে এমনিতেই অ্যাডজেক্টিভ দেওয়া আছে। আশা করব এই অংশটি আমরা বুঝেছি। আচ্ছা, ইউটিলাইজ অফ টাইম, এই যে আবার দেখাই যে এখানে যে অফ ছিল, এখানে আমাদের যদিও কাজ নেই, কিন্তু আমরা বোঝানোর সুবিধার্থে একটু বুঝিয়ে দিই। অফও কিন্তু একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনও বসে নাউনের পূর্বে। তো এই যে টাইম, এটা কিন্তু নাউন। আমরা এবার প্রথম বাক্যটি বুঝতে পেরেছি। না বুঝলে আমরা বারবার বুঝবো এবং পুরোটা যখন আমরা দেখব, তাহলে আমরা অনেক কিছু বুঝে যাব। আমরা দ্বিতীয় অংশে আসি। দোজ হু, আমরা প্রথমে এই যে বাক্যটি দেখতে পাচ্ছি, দোজ হু বলতে যাচ্ছে যারা ওয়েস্ট দেয়ার ভ্যালু টাইম। আমরা অনেকে বলতে পারি যে এটা তো করার সময় টানের গায়ে চলে আসতে পারে। টানের গায়ে চলে আসা আর বোঝা দুটি কিন্তু এক জিনিস নয়, বুঝে করতে হবে। এইবার আপনারা এই যে প্রথম শিক্ষার্থীরা, আমি আবার বলছি যে প্রথম নিয়মটা যারা বুঝে ফেলছে তারা কিন্তু অলরেডি এটা বুঝে যাবে। এই যে এখানে যদি আমরা দ্বিতীয় গ্যাপে আসি, এখানে ভ্যালু শব্দ রয়েছে, এরপর একটি শব্দ আছে টাইম। প্রশ্ন হচ্ছে এই যে টাইম শব্দটি, এটি হচ্ছে সময়। টাইম অর্থ কি? সময়। আর এটি হচ্ছে নাউন, এটা আমরা সবাই জানি। তো নাউনের পূর্বে যদি একটি শব্দ থাকে, সেখানে বসার কথা ছিল অ্যাডজেক্টিভ। তো এখানে একটি শব্দ আছে ভ্যালু, এটা অ্যাডজেক্টিভ হবে। তো ভ্যালু এর অ্যাডজেক্টিভ যদি হয়, ভ্যালু মানে হচ্ছে ভ্যালুয়েবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভ্যালুয়েবল, কেন এখানে ভ্যালুয়েবল হলো সেটি আমাদেরকে বুঝতে হবে। ভ্যালুয়েবল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কেন অ্যাডজেক্টিভ হলো? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। এখানে আমি আরো একটি নিয়ম আপনাদের বলতে পারি। এই যে দেয়ার, এটি পসেসিভ কেস। এই যে দেয়ারটি রয়েছে, দেয়ারটি হচ্ছে একটি পসেসিভ কেস। আমরা অলরেডি 3টি নিয়মের কথা বলেছি। প্রেপোজিশনের পরে একটি নাউন বসে, পসেসিভ কেসের পরে একটি নাউন লাগবে, আর হচ্ছে আরেকটি বলেছিলাম সেখানে আমরা আর্টিকেলের পর একটি নাউন লাগবে। মানে হচ্ছে আর্টিকেল নাউনের পূর্বে বসে, তারপরে প্রেপোজিশন নাউনের পূর্বে বসে, আবার পসেসিভ কেসের পর কিন্তু নাউন বসে। তো যদি দুটি শব্দ থাকে সেক্ষেত্রে অবশ্যই নাউন এবং অ্যাডজেক্টিভ এরকম হবে। আমরা দ্বিতীয় উত্তরটিও পেয়ে গেছি। এবার 3-এর উত্তরটির মধ্যে আসলে আমার মনে হয় অনেকেই আমরা বুঝতে পারবো। এই যে 3-এর উত্তরটির মধ্যে আমরা যাই, ভ্যালুয়েবল টাইম ইন আইডল। প্রশ্ন হচ্ছে এই যে আইডলের পর কিন্তু একটি কমা আছে, তার মানে এই কমার পরে আমরা যেতে পারবো না। আমরা বুঝে নিব এই যে এটি কিন্তু প্রিপোজিশন। এই পর্যন্ত যারা বুঝে ফেলছেন তারা কিন্তু মজা পেতে শুরু করেছেন অলরেডি শিক্ষার্থীরা। সেটা হচ্ছে কি যে ইন কিন্তু প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে একটি শব্দ আছে কারণ এর পরে কমা রয়েছে। তো এই শব্দটি কি হবে? আমরা জানি প্রিপোজিশন বসে নাউনের পূর্বে, তাহলে আইডলের নাউন বানাইতে হবে আমাদেরকে। এটা হচ্ছে আইডলনেস, এটা হচ্ছে আইডলের নাউন। আশা করছি এটিও আমরা বুঝে গেছি। দোজ হু ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম, যারা তাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে, ইন আইডলনেস, অলসতায়, রিডিউস দ্য টাইম, রিডিউস মানে হচ্ছে কমানো, কমায়, দ্য টাইম অফ দেয়ার ইম্পর্টেন্ট ওয়ার্ক, তাদের যে গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলোর সময়টাকে তারা কমিয়ে ফেলে। আচ্ছা, এবার আসি আমরা ডি নাম্বারের উত্তরের মধ্যে। যারা বুঝতেছেন অবশ্যই ভালো করে বুঝবেন। আসি আমরা ডি নাম্বারে, পাংচুয়াল এই শব্দটি লেখা রয়েছে। এখানে আরো একটি নিয়ম আসবে এখন, সেটি হচ্ছে কি যে এই যে শব্দটির পরে রয়েছে ইজ, আমরা মোটামুটি সবাই জানি ইজ হচ্ছে একটি ভার্ব। আবারও বলছি, ইজ হচ্ছে একটি ভার্ব। তো এই যে ভার্বের পূর্বে কি রয়েছে? তো ভার্বের পূর্বে কি বসার কথা? সাবজেক্ট বসার কথা।
বর্ণনামূলক বাক্য যেহেতু ভার্বের পূর্বে সাবজেক্ট বসবে, আর সাবজেক্ট অবশ্যই নাউন বা প্রোনাউন হবে। আমাদের সাফিক্স প্রিফিক্সের 4টা খেলোয়াড় আছে, এর মধ্যে প্রোনাউন নাই, তাহলে নাউন। তাহলে এখন পাংচুয়ালের নাউন বানিয়ে ফেলতে হবে। আমরা লিখব পাংচুয়ালিটি। পাংচুয়ালের নাউন হচ্ছে পাংচুয়ালিটি, সময় নিষ্ঠা, সময় নিষ্ঠা। পাংচুয়ালিটি ইজ অ্যানাদার গ্রেট ভার্চিউ। বলছে সময় নিষ্ঠা হচ্ছে অন্য একটা মহৎ গুণ, ভার্চিউ মানে হচ্ছে গুণ, অফ হিউম্যান বিংস, হিউম্যান বিংস মানে মানুষ আর কি, মানুষের অন্য একটা মহৎ গুণ। দ্যাট, এই যে দ্যাট রয়েছে, এই দ্যাট চিহ্নটি দিয়ে বুঝবো এটি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে রয়েছে। বিস্তারিত যাচ্ছি না, বড় হবে, সময় বেশি লাগবে, এই কারণে কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। আর যার কারণে আমাদেরকে বুঝতে হবে এই যে কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাটের পূর্বে একটি ক্লোজ রয়েছে এবং একটি ক্লোজের মধ্যে অবশ্যই একটি ভার্ব থাকতে হবে, এখানে ভার্ব আছে। এখন দ্বিতীয় অংশটার মধ্যে যাব। যেহেতু এটি কমপ্লেক্স সেন্টেন্স বলেছি, এখানে একটি দুটি ক্লোজ থাকবে, দ্যাটের পূর্বে একটি, পরে একটি। তো পরের ক্লোজটি এই যে এখান থেকে শুরু হলো দ্যাট থেকে, এটি একই সাথে রিলেটিভ প্রোনাউন বলা হয়, হো, হুইচ, দ্যাট। একই ভিডিওতে অনেকগুলো তথ্য আসার কারণে অনেকের কাছে একটু ঝামেলা মনে হতে পারে, তবে যারা একটু একটু বুঝেছে বা বুঝে তাদের কিন্তু একটু সহজ হয়ে যাবে আস্তে আস্তে। হু হুইচ দ্যাটকে রিলেটিভ প্রোনাউন বলা হয়ে থাকে। এটি একই সাথে সাবজেক্টেরও কাজ করে, কনজাংশনেরও কাজ করে। তো এরপর এটি সাবজেক্টের কাজ করেছে, তাহলে আমরা এখন বুঝতে পারি এই যে ই নাম্বারে যে গ্যাপটি রয়েছে এটি ভার্ব হবে, কারণ সাবজেক্টের পর তো বাক্যে ভার্ব হয়। অনেকে বুঝতে পারে যে এখানে তো একটি ভার্ব ছিল, আমরা বলেছি এটি কমপ্লেক্স সেন্টেন্স, চিহ্ন হচ্ছে দ্যাট। এই দ্যাটের পূর্বে একটি ক্লোজ আছে, আর একটি ক্লোজের মধ্যে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে, ভার্ব তো অবশ্যই থাকবে, আছে। এবার দ্বিতীয় ক্লোজের ভার্ব হচ্ছে রিচ, তার মানে আমার এই যেই জায়গাটা খালি আছে এই জায়গাটার মধ্যে ভার্ব লিখতে হবে। তো রিচ শব্দের অর্থ হচ্ছে ধনী, আমাকে এই রিচকে ভার্ব বানাইতে হবে। আমরা লিখব এনরিচ, ভার্ব বানিয়ে ফেলেছি। যেহেতু সাবজেক্টটি এই দ্যাট দিয়ে পাংচুয়ালিটিকে বোঝাচ্ছে, সেহেতু আমরা এনরিচেস লিখে দিব, মানে ভার্বের সাথে এস বাই এস। এই যে এস বাই এস কেন হলো সেগুলো নিয়ে আমরা অন্য ক্লাসে কথা বলবো, কারণ এটি টেন্সের মধ্যে চলে যায়, সময় বেশি লেগে যেতে পারে সেই কারণে। দ্যাট এনরিচেস, কেন এখানে এনরিচ হলো, কারণ এখানে একটি ভার্ব দরকার ছিল, দুই ক্লোজে, এই ক্লোজের ভার্ব ছিল, দ্বিতীয় ক্লোজের ভার্ব হচ্ছে রিচ, এটাকে ভার্ব বানাতে হবে আর কি। তো রিচের ভার্ব হচ্ছে এনরিচ। এস বাই এস টি কেন আসছে সেটা আমরা জানি। এবার আপনারাই বলুন নিজে নিজে চিন্তা করে যে আমাদের এফ নাম্বারের উত্তরটি কি হতে পারে। আমার মনে হয় অনেকেই অলরেডি বুঝে গেছে এফ নাম্বারের উত্তর কি হবে, কারণ এখানে একটি আর্টিকেল রয়েছে, আমরা জানি আর্টিকেল বসে নাউনের পূর্বে। প্রশ্ন হচ্ছে এই যে আর্টিকেলের পরে দুইটি শব্দ আছে, একটা হলো ম্যান আর একটা হচ্ছে লাইফ, এরপরে বাক্যটি শেষ। তো লাইফ তো নিজেই নাউন, তাহলে লাইফ যেহেতু নাউন, আমাদের গ্যাপটা হচ্ছে ম্যানের মধ্যে। নাউনের পূর্বে কি বসার কথা, অ্যাডজেক্টিভ। এখন ম্যানকে অ্যাডজেক্টিভ বানিয়ে ফেলতে হবে, আমরা বানাবো হিউম্যান, মানে হচ্ছে মানবীয়, অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করলাম দা হিউম্যান লাইফ। তো কি বলতে যাচ্ছে, পাংচুয়ালিটি ইজ অ্যানাদার গ্রেট ভার্চিউ, সময় নিষ্ঠা হচ্ছে অন্য একটা মহৎ গুণ, অফ হিউম্যান বিংস, মানুষের, দ্যাট এনরিচেস, যেটা সমৃদ্ধ করে, দা হিউম্যান লাইফ, মানবীয় জীবনকে সমৃদ্ধ করে। আগে বলছি এখানে হিউম্যানটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ইফ ওয়ান টেক্স, যদি কেউ, টেক্স লেসন, গ্রহণ করে, পাঠ, শিক্ষা আর কি, ফ্রম দ্য বায়োগ্রাফি। এবার মজার আরো একটি বিষয় দেখি আমরা, এই যে দা রয়েছে এটি কিন্তু আর্টিকেল, আর্টিকেল কোথায় বসে, নাউনের পূর্বে। আবার এইখানে দায়ের পরে একটি শব্দ আছে বায়োগ্রাফি, এর পরে আবার কিন্তু একটি প্রেপোজিশন আছে। আমরা কিন্তু জানি প্রেপোজিশন থেকে আরেকটি নিয়ম শুরু হবে, তাহলে এটার পরে একটাই শব্দ আছে, তাহলে এটি কি হতে হবে, নাউন। আর এই বায়োগ্রাফি নিজেই নাউন। এখন কি করব, আমাদেরকে তো সাফিক্স প্রিফিক্স চেঞ্জ করতে হবে। আমরা এখন এই নাউনই রাখবো এটা, তো সেক্ষেত্রে উত্তরটা আমরা অটোবায়োগ্রাফি লিখব, অটোবায়োগ্রাফি। বেশ, নাউনই রয়ে গেছে অটোবায়োগ্রাফি। আচ্ছা,
জীবনী আর কি, অটোবায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী। আচ্ছা, বলতে চাচ্ছে যদি আমরা জীবনী থেকে অফ সাকসেসফুল পারসন, সাকসেসফুল সফল মানুষদের জীবনী থেকে যদি কেউ শিক্ষা নেয়, ওয়ান উইল লার্ন, যে কেউ হতে পারে সেটা, সে শিখবে দ্যাট যে দে নেভার ক্যাপ্ট এনি ওয়ার্ক, তারা কখনোই কোনো কাজ রেখে দেয় নাই, ডু ফ্রম দ্য নেক্সট ডে। এবার আসি 8 নাম্বার নিয়ে আর একটু ব্যাখ্যার মধ্যে। এখানে আরো একটি নিয়ম হতে যাচ্ছে, এই যে ডু, এখানেও কিন্তু আমরা দ্যাট চিহ্ন দেখতে পাচ্ছি। এই দ্যাট নিয়ে আমরা আগেই কথা বলেছি, দ্যাট মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন। এটা এখানে দুটি ক্লোজ রয়েছে, দ্যাটের পূর্বে একটি পরে একটি, এই যে ক্লোজটার মধ্যে আসে। দ্যাটের পর যেই ক্লোজটি রয়েছে, এই ক্লোজের ভার্ব কিন্তু দেওয়া আছে, ক্যাপ্ট, ভার্বের পাস্ট ফর্ম ক্যাপ্ট দেওয়া আছে। এখন এই বাক্যের মধ্যে আরো একটি ভার্ব আছে ডু, এই যে 8 নম্বরে ডু, এটিও কিন্তু ভার্ব। আমরা জানি একটি সিম্পল সেন্টেন্স অথবা একই ক্লোজের মধ্যে দুইটি ভার্ব থাকা যাবে না। তো একটি ভার্ব তো এখানে ওরা দিয়েই দিছে, আমাকে এখন এই দ্বিতীয় ভার্বটিকে ইনফিনিটিভ, জেরান্ড অথবা পার্টিসিপলে পরিণত করতে হবে। আমরা এটিকে পার্টিসিপলে পরিণত করে দিব। ডু এর ডু, এটাকে আমরা পার্টিসিপল বলতে আমরা বোঝাতে চাচ্ছি একই বাক্যের মধ্যে দুটি ভার্ব রাখা যাবে না, মানে একটি সিম্পল সেন্টেন্স অথবা একটি ক্লোজে দুটি ভার্ব রাখা যাবে না। আমরা এই ডান, ডুকে আনডান লিখে দিব, আনডান, আমরা লিখে দিলাম আনডান। এই যে আনডান লিখলাম, প্রশ্ন হচ্ছে ডুকে ডান করেছি, সাথে আনও লিখেছি, না হলে অর্থটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ডু, ডিড, ডান, এই যে ডান সেটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ তো পার্টিসিপলের কাজ করে বা পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। যাই হোক, অত প্যাচারের মধ্যে যাচ্ছি না, আপাতত বললাম একই ক্লোজে দুইটি ভার্ব রাখা যাবে না, যেই কারণে দ্বিতীয় ভার্বকে আমরা পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ বানিয়ে দিতে পারি, পার্টিসিপল জেরান্ড ইনফিনিটিভ বানিয়ে দিতে পারি। তো যেহেতু এখানে আমাদের কাজগুলো আছে, ইনফিনিটিভ করা আমার কাজ না, আমি এই ডুকে ডান বানিয়েছি, আর অর্থের পরিবর্তনের কারণে আনডান দিয়ে দিয়েছে। কেন? দে নেভার ক্যাপ্ট এনি ওয়ার্ক, তারা কোনো কাজ রাখে না। আনডান শব্দের অর্থ হচ্ছে অসম্পূর্ণ, আর যদি আমি শুধু ডান লিখে দিতাম মানে হচ্ছে সম্পূর্ণ, সেটা অর্থ মিলতো না। তো আনডান ফর দ্য নেক্সট ডে, তারা পরের দিনের জন্য কোনো কাজ রাখে না। তো এটা কিসে পরিণত করেছি? অ্যাডজেক্টিভে, কারণ এখানে ওই নিয়মগুলোর মধ্যে কোনো নিয়ম এইখানে ছিল না। আচ্ছা, এবার পরের বাক্যটির মধ্যে আসি। অবভিয়াস, এরপরে কিন্তু কমা আছে, আর কমা থাকলে এখানে আমরা সাধারণত বাক্যটি শুরু হয়েছে দেই থেকে, মানে সাবজেক্ট দেই থেকে, তো তার আগে যে শব্দটি আছে, সাধারণত একটি বাক্যের শুরুতে অনেক সময় অ্যাডভার্ব থাকতে পারে। তো অবভিয়াসকে আমরা অ্যাডভার্বে পরিণত করে দিব, এটি আই হবে অবভিয়াসলি। এই অবভিয়াসলি স্পষ্ট রূপে বা স্পষ্টভাবে, স্পষ্ট রূপে, সুস্পষ্ট রূপে অ্যাডভার্বে বানিয়ে দিয়েছি। কেন? এরপরে কমা থাকার কারণে, মানে কোনো বাক্য যেমন নেভার টেল এ লাই, এই যে নেভার শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ব, এরকম শব্দ থাকতে পারে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা বা সবসময় সত্য কথা বলবে, অলওয়েজ কিন্তু একটি অ্যাডভার্ব। যাই হোক, বাক্যের শুরুতে অ্যাডভার্ব থাকতে পারে, আমরা সেটি লিখেছি। বলছে অবভিয়াসলি দে ওয়ার ট্রু টু দেয়ার ওয়ার্ডস, অবভিয়াসলি সুস্পষ্ট রূপে, দে ওয়ার তারা, ট্রু টু মানে হচ্ছে অবিচল, ফ্রেজ, দেয়ার ওয়ার্ডস তাদের উক্তি, কথায়, বাণীতে অবিচল ছিল। সো তাই দে গট তারা পেয়েছিল বা পেত। এই যে এখানে আবার আর্টিকেল চলে আসছে, এরপরে কয়টি শব্দ আছে? এই একটি, কারণ এরপরে আবার প্রেপোজিশন আছে, সেখান থেকে আরেকটি নিয়ম শুরু হবে, তো সেটাতে আমরা যাব না। আমরা এই যে নিয়ম শুরু হবে, এখানে আমরা বুঝতে পারছি আর্টিকেলের পরে দুটি শব্দ আছে, একটি পজিশন আর একটি হচ্ছে রেসপেক্ট। এখন আমরা এই যে বুঝতেই পারছি পজিশন হচ্ছে নাউন, সংযুক্ত শব্দগুলো নাউন হয়, আর নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে রেসপেক্টকে অ্যাডজেক্টিভে পরিণত করে নিতে হবে। তাহলে কি লিখবো? যে রেসপেক্টফুল। আমরা লাস্ট যে উত্তরটি রয়েছে যে, সেটি হচ্ছে রেসপেক্টফুল।
স্বল্প সময়ের জন্য খুব দ্রুত বা সময় বেশি হয়ে যাওয়ার কারণে খুব দ্রুত বলতে গিয়ে হয়তো অনেক সময় কেউ ২-১টি নাও বুঝতে পারে। তবে আমার কথা হচ্ছে এই যে ১০টি গ্যাপের মধ্যে আপনি বা তুমি যদি 50% ও বুঝে থাকো এক ভিডিও থেকে, অবশ্যই সামনের ভিডিওগুলো থেকে খুব তাড়াতাড়ি আরও বুঝতে পারবে। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা।